আগের দিন স্প্যানিশ ভাষায় লেখা ভিক্টোরিয়া ওকাম্পোর স্মৃতিকথা ট্যাগর এন লাস বারাঙ্কাস দে সান ইসিদ্রো এর যে বাংলা অনুবাদ ওকাম্পোর রবীন্দ্রনাথ, এই বইটির স্বীকৃতি আমি আপনাদের পাঠ করে শুনিয়েছিলাম। আমাদের গুণী কবি শঙ্খ ঘোষ এই বইটির অনুবাদক। কিন্তু আমার মনটা না ভরেনি। আজ তাই চলে এলাম গ্রন্থের কুশীলব মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর সম্বন্ধে আরও কিছু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব বলে। কিভাবে তাদের অতীতের দেখা সাক্ষাৎ হয়েছিল সেই ইতিবৃত্ত শুনব আমরা। দেখুন, রবীন্দ্রনাথ তো আমাদের প্রাণের ঠাকুর, কবিগুরু। তার সম্বন্ধে কম বেশি অনেক কথাই আমাদের জানাশোনা আছে। কিন্তু ভিক্টোরিয়া ওকাম্পো, তাকে কি আমরা তেমন করে সকলে চিনি? না বোধ হয়। আমরা প্রথম তার পরিচয় পাই এক রবীন্দ্র অনুরাগী বিদেশিনী বলে, যাকে রবীন্দ্রনাথ বিজয়া নামে সম্বোধন করেছেন। বিজয়ার করকমলে কেবল এই দুটি মাত্র শব্দ লিখে যাকে রবীন্দ্রনাথ তার পূরবী কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন, অথবা একাধিক কবিতায় যাকে বিদেশি ফুল বলে উল্লেখ করেছেন কবিগুরু। সেই কবিতাগুলোর ভিতর প্রচ্ছন্ন প্রেমাকুলতার একটা আবেগ আমাদের দৃষ্টিতে ধরা দেয়। এবং সেই যে রমণী, সেই রহস্যময়ী লাতিন আমেরিকান রমণী ভিক্টোরিয়া ওকাম্পো, তাকে ঘিরে আমাদের মনে অনুসন্ধিৎসা উথলিয়ে উথলিয়ে ওঠে। এই যে কবিতার ছত্রে ছত্রে যে অনুরাগের ছোঁয়া আমরা দেখি, অস্ফুট আবেগের সুস্পষ্ট প্রদর্শন দেখি, এগুলোই কি সব কথা কি কবি আমাদের বলেছেন? বললেও কি সেসব আমাদের মর্মে অনুরণন তুলেছে? না, তা কি করে হবে? এ তো দুই সৃষ্টিশীল মানুষের একান্ত গোপন গভীর এক সম্পর্ক। তা কি হাটের মাঝে এমনি এমনি ছড়িয়ে দেওয়া যায়? না, তাই সেখানে বলার থেকে না বলা কথাদের সুবাসই বেশি বেশি করে ভেসে বেড়ায়। আর সেই না বলা কথাগুলোই অনেক সময় আবার অনেক বড় হয়ে আমাদের অনেক কিছু জানিয়ে দিয়ে যায়। তাই পূরবী কাব্যগ্রন্থের সাথে বিজয়াকে যে চিরকুটটি পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ, My readers who will understand these poems will never know who my Vijaya is, with whom they are associated. Rabindranath Tagore, 29th October 1925. এই ছোট্ট কটি শব্দ আমাদের ভাবনা জগৎকে নতুন রঙে যেন রাঙিয়ে দিয়ে যায়। 1979 সালে প্রকাশিত লা সুপারবে আর্জেন্টাইনের ইংরেজি সংস্করণ ভিক্টোরিয়া ওকাম্পো এগেইনস্ট দ্য উইন্ড অ্যান্ড দ্য টাইড উইথ আ সিলেকশন অফ এসেস বাই ভিক্টোরিয়া ওকাম্পো শীর্ষক জীবনীমূলক গবেষণার বইতে আমেরিকান সাহিত্যিক ডরিস মেয়ার ভিক্টোরিয়া ওকাম্পোকে ফার্স্ট লেডি অফ আর্জেন্টাইন লেটার্স বলে সম্বোধন করেছেন। সেখানে আমরা দেখি যে ওকাম্পো একজন অসাধারণ নারী, যিনি পারিবারিক ও সামাজিক শ্রেণীর যে কঠোরতার বিরুদ্ধে বিদ্রোহ করে আর্জেন্টিনায় নারী অধিকারের লড়াইয়ে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন এবং পরবর্তীতে পেরন শাসনের একজন দৃঢ় বিরোধী হন, যার জন্য তাকে 1953 সালে কারাগারে পাঠানো হয়েছিল। প্রকৃতপক্ষে দেশ, কাল ও পাত্রের হিসাবে ওকাম্পো আমেরিকান ও ইউরোপিয়ান মহাদেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধনের একজন স্থপতি। দক্ষিণ আমেরিকার প্রভাবশালী সাহিত্য পর্যালোচনা ও প্রকাশনা সংস্থা সুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবেই তার পরিচয় আমরা সর্বাধিক জানি। ডরিস মেয়ারকে অনেক ধন্যবাদ। এই প্রথম কেউ একজন ইউরোপীয় এবং উত্তর আমেরিকার লেখক এবং শিল্পীদের দক্ষিণ আমেরিকার জনসাধারণের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে ভিক্টোরিয়া ওকাম্পোর ভূমিকা বিবেচনা করলেন।
পৃষ্ঠায় পৃষ্ঠায় পর্যালোচনা, ওকাম্পোর কাজের অনুবাদের মাধ্যমে এবং বক্তৃতা সফর এবং কবিতা আবৃত্তির উন্মোচনের মাধ্যমে তিনি আমাদের পরিচয় করিয়ে দিলেন। এই শতাব্দীর সবচেয়ে বিখ্যাত লেখক ও চিন্তাবিদদের সাথে ওকাম্পোর ব্যক্তিগত সম্পর্ক ফুটে ওঠে মায়ারের অনুসন্ধানে। এদের মধ্যে যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, তেমনি রয়েছেন হোসে ওর্তেগা ওয়াই গ্যাসেট, কাউন্ট হারমান কিসারলিং, ভার্জিনিয়া উলফ, এড্রিয়েন মনিয়ার, ভিটা স্যাগভিল ওয়েস্ট, গ্যাব্রিয়েলা মিস্ট্রাল এবং আরো অনেকে। ভিক্টোরিয়া ওকাম্পোর 15টি প্রবন্ধ, যা তার 10টিরও বেশি গদ্যখণ্ডে থেকে নির্বাচিত ডরিস মেয়ার সেগুলোর অনুবাদ করেছেন। ওকাম্পোর জীবনী অধ্যয়নকে পূর্ণতা দেয় সেগুলো। এহেন একজন বহুমুখী প্রতিভা সম্পন্ন মানবীর সাথে রবি ঠাকুরের প্রথম পরিচয়টা কিভাবে হলো, সত্যি সে কাহিনীর শুরুটা চমকে দেওয়ার মতোই এক ঘটনা বটে। সেটা ছিল 1924 সাল। দক্ষিণ আমেরিকার পেরুতে ডিসেম্বর মাসে স্বাধীনতা সংগ্রামের শতবার্ষিক উৎসব হবে। 100 বছর পূর্বে 9 ডিসেম্বর 1824 আয়াকুচোর যুদ্ধে পেরুবাসীরা স্প্যানিশ ঔপনিবেশিক শক্তিকে ধ্বংস করে স্বাধীনতা ঘোষণা করেছিল। সেই দিনের স্মরণ উপলক্ষে মহোৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগদানের জন্য রবীন্দ্রনাথ আমন্ত্রণ পান। কিন্তু যাত্রা শুরুর কদিন আগে ইনফ্লুয়েঞ্জা চেপে ধরবিকে, ভালো করে সেরে ওঠা হলো না। যাত্রার সব প্রস্তুতি এদিকে তৈরি, তাই সেই রকম শরীরেই তাকে যাত্রা শুরু করতে হলো। তার সফর সঙ্গী হলেন পুত্রবধূ প্রতিমা দেবী, পালিতা কন্যা নন্দিনী ও বিশ্বভারতীর শিল্পকলার প্রফেসর শ্রী সুরেন্দ্রনাথ কর। ওরা সবাই যাচ্ছিলেন ইউরোপ ঘুরতে। এবার ফ্রান্স থেকে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনাগামী জাহাজ ধরলেন 63 বছরের রবীন্দ্রনাথ। সঙ্গে আছেন লেনার্ড এলমহার্স্ট, কবির সেক্রেটারি। কম পথ তো নয়, 3 সপ্তাহ। কবির শরীর বেগরবাই করতে শুরু করলো। তিনি যখন আর্জেন্টিনার বন্দর রাজধানী বুয়েনোস আইরেসে নভেম্বর 6 তারিখে পৌঁছলেন, তখন শরীর মোটেই চলছে না। ডাক্তার গম্ভীর মুখে রায় দিলেন, এমতো অবস্থায় পেরু যাত্রা নইব চ। অগত্যা তাঁকে আর্জেন্টিনার অবস্থানের সিদ্ধান্ত নিতে হলো। হোটেল প্লাজাতে সহযাত্রী এলমহার্স্টের সাথে অবস্থান করার সিদ্ধান্ত নিলেন রবীন্দ্রনাথ। তখন কে জানতো যে এই অসুস্থতা, এই যাত্রা বিরতি রবীন্দ্রনাথকে খুঁজে দেবে তার আরাধ্যা বিদেশিনীকে। ওদিকে 1924 সেপ্টেম্বরেই লা নাৎসিওন পত্রিকার মাধ্যমে ওকাম্পো জানতে পেরেছিলেন যে রবীন্দ্রনাথ পেরুর জাতীয় উৎসবে যোগদানের জন্য আর্জেন্টিনা হয়ে পেরুতে যাবার পথে কয়েকদিন বুয়েনোস আইরেসে থাকবেন বলে আশা করা যাচ্ছে। রবীন্দ্রনাথ কিন্তু ওকাম্পোর কাছে অজানা ছিলেন না, কারণ এর কিছুকাল আগেই 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। পৃথিবীর নানা ভাষায় অনুদিত হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। ভিক্টোরিয়ার হাতেও এসে পড়ে গীতাঞ্জলির ইংরেজি, স্প্যানিশ আর ফরাসি অনুবাদ। 3 ভাষাতেই ওকাম্পো চলন ছিল। তবে আঁদ্রে জিদের ফরাসি ভাষায় করা 1914 খ্রিস্টাব্দের অনুবাদটি ভিক্টোরিয়া সব থেকে প্রিয় হয়ে উঠল। 34 বছর বয়স্ক ওকাম্পোর ব্যক্তিগত জীবনেও তখন অশনি সংকেতের খেলা চলেছিল। দুর্বিষহ এক বিবাহিত জীবনের জাঁতা কলে পড়ে তিনি তখন নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছিলেন। ঠিক সেই সময় রবীন্দ্রনাথের কবি এবং প্রবন্ধগুলোতে অত্যন্ত প্রয়োজনীয় মানসিক প্রশান্তি খুঁজে পেলেন ভিক্টোরিয়া। রবীন্দ্রনাথের লেখা তাকে এতটাই ছুঁয়ে গিয়েছিল যে তিনি সে সময় সেই বই পড়ার আনন্দে একটা লেখাও লিখে ফেলেছিলেন। একদিকে ইউরোপীয় সংস্কৃতিতে জীবন ও মননের উৎসের খোঁজে, অন্যদিকে সেই মেকি সভ্যতার থেকে নিজেকে মুক্ত করার অদম্য অভিপ্রায়। এই অনুসন্ধানের তাগিদ থেকেই জন্ম নিয়েছিল তার সুর পত্রিকা, নিজস্ব স্বর তুলে ধরার উদ্দেশ্যে। যে ভিক্টোরিয়া একসময় ফরাসি গদ্য চর্চা করতেন, 3 দশকের এসে সেই তিনিই লিখতে শুরু করলেন তার মাতৃভাষা স্প্যানিশে। সুতরাং রবীন্দ্রনাথ এসে পৌঁছেছেন শুনেই রবীন্দ্রনাথের লেখার ভক্ত ওকাম্পো কোনোভাবেই এ সুযোগ হাতছাড়া করতে চাননি। একদিন কবির সাথে দেখা করার জন্য সোজা হোটেল প্লাজাতেই তিনি সরাসরি চলে আসলেন। ওকাম্পো তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলার পর এলমহার্স্ট তাকে রবীন্দ্রনাথের সাথে দেখা করার সুযোগও করে দিলেন। সেই প্রথম দেখা। হ্যাঁ, শঙ্খ ঘোষের অনুবাদে পরিস্ফুট হয়েছে ভিক্টোরিয়ার সেই স্মৃতিচারণ। মহাকালের বুকে থমকে থাকা সে এক অসম্ভব, অবর্ণনীয় মধুর ক্ষণ। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি এলেন, নীরব, সুদূর, তুলনাহীন, বিনীত। ঘরে এসে দাঁড়ালেন। আবার এও সত্যি যে ঘরে যেন তিনি নেই। 63 বছর, প্রায় আমার বাবার বয়সী, অথচ কপালে একটি রেখাও নেই। যেন কোনো দায়িত্ব ভারী নষ্ট করতে পারে না তার সোনালী শরীরের স্নিগ্ধতা।
সুগোল সমর্থ গ্রীবা পর্যন্ত নেমে এসেছে উছলে ওঠা ঢেউতোলা সাদা চুলের রাশি। শ্বশ্রুমণ্ডলে মুখের নিচের দিকটা আড়াল, আর তারই ফলে উপরের অংশ হয়ে উঠেছে আরও দীপ্যমান। মসৃণ ত্বকের অন্তরালে তার সমগ্র মুখায়ববের গড়ন এক অবিশ্বাস্য সৌন্দর্য রচনা করেছে। তেমনি সুন্দর তার কালো চোখ, নিখুঁত টানা ভারী পল্লব, শুভ্র কেশদাম আর স্নিগ্ধ শ্বশ্রু এর বৈপরীত্যে জ্বলে উঠেছে তার চোখের সজীবতা। অসুস্থ রবীন্দ্রনাথকে হোটেল থেকে রীতিমতো জোরাজুরি করে সেদিন নিয়ে গিয়েছিলেন ওকাম্পো তার এক আত্মীয়ের বাসা মিলারিওতে। বুয়েনাস আইরেস থেকে 30 কিলোমিটার দূরে সান ইসিদ্রো। সেখানেই উঁচু এক মালভূমির উপর বাসাটি অবস্থিত। সামনে আর পিছনে বিশাল প্রাঙ্গণ, সবুজ ঘাসের গালিচা মোড়া এ প্রাঙ্গণটির সৌন্দর্য ছিল অবর্ণনীয়। বাড়িটি থেকে উত্তর দিকে কয়েক পা অগ্রসর হলেই দেখতে পাওয়া যায় তটরেখাবিহীন বিশাল নদী রিও দে লা প্লাতা। স্প্যানিশে প্লাতা শব্দটির অর্থ হলো রূপা। কেন হলো এরকম নাম? বলে কিনা যে অভিযাত্রীদের উজানে সমৃদ্ধ রূপার মজুদ খুঁজে পাওয়ার আশা থেকে এই নাম উদ্ভূত হয়েছিল। অভিযাত্রী সেবাস্তিয়ান ক্যাবোটের গুয়ারানি উপনদী বরাবর রৌপ্যের ট্রিঙ্কেট অর্জনের ফলেও এই নামটি অনুপ্রাণিত হয়েছিল বলে মনে করা হয়।